পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুম 2024-এ সকলকে স্বাগত জানাই। আমি বেহালা হাই স্কুলের ইতিহাসের সহশিক্ষিকা। আজ প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সঙ্গে আলোচনা করব নবম শ্রেণী ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায়, বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদের দ্বিতীয় পর্ব। এসো দেখে নিই দ্বিতীয় পর্বে আমরা কোন কোন বিষয় সম্পর্কে জানব। প্রথমেই আছে নেপোলিয়নের মহাদেশীয় অবরোধ ব্যবস্থা, জনগণের নেপোলিয়ন বিরোধী প্রতিক্রিয়া, উপদ্বীপীয় যুদ্ধ, রাশিয়া আক্রমণ, শক্তিজোট গঠন এবং জাতিসমূহের যুদ্ধ, শতদিনের রাজত্ব এবং নেপোলিয়নের পরাজয় ও নির্বাসন। আমরা জানি যে নেপোলিয়ন বোনাপার্ট কিভাবে তার সাম্রাজ্য ধীরে ধীরে বিস্তার করে সমগ্র ইউরোপে সুবিশাল একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এবং তার এই যে সাম্রাজ্য বিজয়, সেই সাম্রাজ্য বিজয়ের মধ্যে স্থলপথে তিনি কিন্তু পুরো ইউরোপকে প্রায় তার সাম্রাজ্যভুক্ত করে ফেলেছিলেন। একমাত্র তার শাসনাধীনে বা তার বশতায় আসতে চায়নি সেই দেশটির নাম হচ্ছে ব্রিটেন, বা আমরা যাকে ইংলিশে বলি ইউনাইটেড কিংডম। তাই সমুদ্রের রানী বলে চিহ্নিত এই দেশটিকে দখল করার জন্য নেপোলিয়ন একটি অভিনব পদ্ধতি নিয়েছিলেন। সেই পদ্ধতির নাম মহাদেশীয় অবরোধ ব্যবস্থা। 1806 খ্রিস্টাব্দে তিনি এই ব্যবস্থা প্রবর্তন করেন। নেপোলিয়ন দেখেছিলেন যে সমুদ্র পথে কোনোভাবেই কিন্তু ইংল্যান্ডকে দখল করা তার পক্ষে সম্ভব নয়, কারণ ইংল্যান্ড যেভাবে নৌ প্রশিক্ষণে বলীয়ান, তার সেনাবাহিনী তার তুলনায় সেই তুলনায় অত্যন্ত অর্থ। সুতরাং নেপোলিয়ন বুঝতেই পেরেছিলেন যে ইংল্যান্ডকে হাতে না মেরে ভাতে মারার একটা পরিকল্পনা করতে চেয়েছিলেন। সেই পরিকল্পনাটির নামই হচ্ছে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা। এবং আমরা জানি ইউরোপের ম্যাপে আমরা যদি দেখতে পাই তাহলে দেখব যে ইংল্যান্ড দেশটি সম্পূর্ণভাবে সমুদ্রের চারদিকে সমুদ্র উপকূল, তার মাঝে ছোট্ট আইল্যান্ড বা বদ্বীপ হিসেবে রয়েছে। তার পূর্ব দিকে রয়েছে উত্তর সাগর এবং পশ্চিম এবং দক্ষিণ দিকে রয়েছে উত্তর আটলান্টিক মহাসাগর। সুতরাং তারা যে নৌবলে বলীয়ান হবে সে তো জানা কথাই, এবং এই নৌবলের দ্বারাই কিন্তু ইংল্যান্ড ধীরে ধীরে তার বিভিন্ন উপনিবেশে ক্ষমতা বিস্তার করেছিলেন। অষ্টাদশ শতক, বুঝতেই পারছি যে সেই সময় অষ্টাদশ শতকের অন্যতম যে বিপ্লব হয়েছিল, সেই বিপ্লবটি কিন্তু হয়েছিল ইংল্যান্ডেই শুরু। সেই বিপ্লবের নাম হচ্ছে শিল্প বিপ্লব। শিল্প বিপ্লবের সূচনা যেহেতু ইংল্যান্ডে হয়েছিল, সুতরাং ইংল্যান্ডে যে ল্যাঙ্কাশায়ার, ম্যানচেস্টার বিভিন্ন জায়গা থেকে যে শিল্পজাত পণ্য সামগ্রী খুব কম দামে এবং বিভিন্ন রাষ্ট্রে ছড়িয়ে পড়েছিল, শুধু ইংল্যান্ড এবং প্রতিবেশী দেশগুলোতেই নয়, তার যে উপনিবেশগুলোতেও ছড়িয়ে পড়েছিল, সেই পণ্যের চাহিদা ছিল বিপুল। নেপোলিয়ন চেয়েছিলেন সেই বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতায়, অর্থাৎ ইঙ্গো ফরাসি বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতায় ফরাসি দ্রব্যের বাজারকে সংরক্ষিত করতে এবং ইংল্যান্ডকে অর্থনৈতিক দিক থেকে পঙ্গু এবং দুর্বল করে রাখতে। তার জন্যই তিনি এই অভিনব পদ্ধতি সূচনা করলেন, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা। তিনি সরাসরি ইংল্যান্ডকে বলেছেন দোকানদারের জাত, অর্থাৎ ইংল্যান্ডের তো নিজস্ব কিছু শস্য ফসল উৎপন্ন হতো না, তারা সম্পূর্ণভাবেই বাইরে থেকে দ্রব্য আমদানি করে নিজেদের দেশে সেগুলো তৈরি করে সেগুলো বিক্রি করে অর্থ উপার্জন করত। তাই ভাতে মারার জন্য তিনি এই অদ্ভুত মহাদেশীয় অবরোধ ব্যবস্থা 1806 খ্রিস্টাব্দে প্রবর্তন করলেন। এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থার প্রবর্তনের অন্যতম কারণ ছিল যাতে ফরাসি যে পণ্য সামগ্রী সেগুলো যেন ইউরোপের বাজার দখল করে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত যে অঞ্চলগুলো ছিল এবং
তার যে প্রভাবাধীন যে অঞ্চলগুলো ছিল সেগুলো কিন্তু শিল্প বিপ্লবের ফসল ভোগ করতে শুরু করে দিয়েছে। অর্থাৎ নিয়মিত ইংল্যান্ড থেকে কাঁচা মাল, দ্রব্যাদি এইসব অঞ্চলগুলোতে ছড়িয়ে পড়তে শুরু হয়েছে। নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ ব্যবস্থা শুরু করার জন্য 1806 খ্রিস্টাব্দে প্রথম বার্লিন ডিক্রি ঘোষণা করলেন। এই বার্লিন ডিক্রি দিয়ে তিনি বললেন যে সমগ্র ইংল্যান্ডের যে উপকূল আছে সেগুলো ফরাসি নৌসেনা কর্তৃক অবরুদ্ধ করা হবে। এর পাশাপাশি তিনি ঘোষণা করলেন যে ফ্রান্স অধিকৃত কোনো অঞ্চলে যদি ব্রিটিশ নাগরিক থাকে তাদের গ্রেপ্তার করা হবে। শুধু তাই নয়, নিরপেক্ষ দেশগুলি সেখানে যদি কোনো জিনিস পাঠায়, দ্রব্য পাঠায়, সেগুলো বাজেয়াপ্ত করা হবে। নেপোলিয়নের এই ঘোষণার প্রত্যুত্তরে 1807 খ্রিস্টাব্দে অর্ডার্স ইন কাউন্সিল ঘোষণা করেন। সেখানে ইংল্যান্ড বলে যে নিরপেক্ষ দেশগুলিও কোনো উপকূল অঞ্চলে, ইউরোপের যে কোনো উপকূল অঞ্চলে কখনোই দ্রব্যাদি সরবরাহ করতে পারবে না। এই প্রত্যুত্তরে আবার নেপোলিয়ন মিলান ডিক্রি জারি করলেন। তিনি বললেন যে নিরপেক্ষ দেশ কখনোই অবরুদ্ধ বন্দরে যদি কোনো দ্রব্যাদি প্রেরণ করতে আসে সেই দেশের জাহাজগুলিকে বাজেয়াপ্ত করা হবে, এবং ফন্টেনব্লু ডিক্রি দ্বারা তিনি সেটাকে সম্প্রসারণ করেন। এরপর 1810 খ্রিস্টাব্দে নেপোলিয়ন ওয়ারশো ডিক্রি চালু করেন। ওয়ারশো ডিক্রি চালু করার পর তিনি বলেন যে ব্রিটিশ অধিকৃত বন্দরে যদি কোনো নিরপেক্ষ দেশ বা ফ্রান্স অধিকৃত কোনো অঞ্চলে যদি ব্রিটিশ পণ্য সামগ্রী পৌঁছায় সেগুলোকে তিনি পুড়িয়ে দেবেন। মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ইংল্যান্ডের অবশ্যই অর্থনৈতিক ক্ষতি সাধন করেছিল, কিন্তু শুধু ইংল্যান্ডের ক্ষতি সাধন করেছিল বললে এটার অপব্যাখ্যা হবে। সমগ্র ইউরোপে এর কিন্তু এই অবরোধ ব্যবস্থার একটা আমরা দেখতে পাচ্ছি ভয়ানক একটা চরম সংকট উপস্থিত হয়েছিল। এই চরম সংকটের জন্য সবার আগে যে ইতালির মধ্যস্থলে যে পোপের রাজত্ব ছিল, পোপ সর্বাগ্রে এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থা মানবেন না বলে ঘোষণা করলেন। নেপোলিয়ন এতে ক্ষুব্ধ হলেন। এর পাশাপাশি আরেকটি দেশ, সেটি হচ্ছে পর্তুগাল, তাদের এতটাই অবস্থা সংকটাপন্ন হয়ে উঠল যে তারা বাধ্য হলো গোপনে ইংল্যান্ডের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক তৈরি করতে, কিন্তু সেই খবরও গিয়ে পৌঁছলো নেপোলিয়নের কানে। নেপোলিয়ন কি করলেন? নেপোলিয়ন আমরা দেখতে পারি ম্যাপে যে ফ্রান্সের ঠিক দক্ষিণ পশ্চিমে অবস্থিত স্পেন, তোমরা দেখতে পারো ম্যাপে ফ্রান্সের ঠিক দক্ষিণ পশ্চিমে অবস্থিত স্পেন এবং স্পেনেরও পশ্চিম দিকে অবস্থিত পর্তুগাল। তো এই যে স্পেন এবং পর্তুগাল এই অংশটাকে বলা হয় আইবেরীয় উপদ্বীপ। মনে রাখবে এই অঞ্চলটাকে বলা হয় আইবেরীয় উপদ্বীপ। ফ্রান্স কি করলো? ফ্রান্স স্পেনের তৎকালীন যিনি রাজা ছিলেন তার নাম ছিল চতুর্থ চার্লস। তিনি ছিলেন একজন ব্যক্তিত্বহীন রাজা এবং তার শাসনাধীনে স্পেনবাসী একটু খুশি ছিল না। নেপোলিয়ন তার সাথে চুক্তি করলেন, তাকে বললেন যে পর্তুগালের দক্ষিণ অংশ তাকে দিয়ে দেবেন এবং তার পরিবর্তে স্পেন ফ্রান্সকে সাহায্য করবেন পর্তুগাল দখল করতে। পর্তুগাল এই সময় যিনি রাজা ছিলেন তিনি যখনই শুনলেন যে নেপোলিয়ন আসছেন স্পেন হয়ে পর্তুগাল দখল করতে, তিনি লিসবন ছিল পর্তুগালের রাজধানী, সেটি ছেড়ে তিনি ব্রাজিলে পালিয়ে গেলেন। ফ্রান্স খুব সহজেই পর্তুগাল দখল করে নিল, কিন্তু পর্তুগালবাসী এটা মেনে নিল না। পর্তুগালবাসীর মধ্যে জাতীয়তাবোধের সঞ্চার হয়েছিল, তারা কিন্তু নেপোলিয়নের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিচ্ছে। কিন্তু নেপোলিয়নের প্রকৃত উদ্দেশ্য কি ছিল তাই নিয়ে মতান্তর রয়েছে। নেপোলিয়নের প্রকৃত উদ্দেশ্য কিন্তু পর্তুগাল দখল করা ছিল না, তার প্রকৃত উদ্দেশ্য ছিল স্পেন দখল করা। ওই জন্য চতুর্থ চার্লসের মৃত্যুর পর যুবরাজ ফার্দিনান্দের সঙ্গে তিনি একটি চুক্তি স্বাক্ষর করেন, ফন্টেনব্লু চুক্তি স্বাক্ষর। সেই চুক্তির মাধ্যমে তিনি স্থির করেছিলেন যে স্পেনকে পর্তুগাল দেবেন, কিন্তু সেটিতে তিনি দিলেনই না,
উল্টে যুবরাজ ফার্দিনান্ডকে বন্দী করলেন। ফার্দিনান্ড পালিয়ে যেতে সক্ষম হলেন, তিনি ইংল্যান্ডে পালিয়ে গেলেন এবং প্রভাবশালী মন্ত্রী ছিলেন গোদয়, তাকে নেপোলিয়ন আটক করলেন এবং তিনি খবরও পেয়েছিলেন যে গোদয় গোপনে ব্রিটেনের সঙ্গে সহযোগিতা করছে। ফলস্বরূপ কি হলো, নেপোলিয়ন খুব সহজেই স্পেন দখল করার মতো পরিস্থিতিতে এসে গেলেন। কিন্তু সত্যি কি তিনি স্পেন দখল করতে পারলেন? এর উত্তর হচ্ছে না, তিনি স্পেন দখল করতে পারেননি। কেন পারেননি? তার কারণ হচ্ছে স্পেনে তার এই অযাচিত প্রবেশ এবং স্পেনের যুবরাজকে সরিয়ে দিয়ে সেখানে নিজের ভাই জেরমকে বসানো, সেটি কিন্তু মেনে নেয়নি স্পেনবাসীরা। তারা ক্যাথলিক ধর্মাবলম্বী যে সকল মানুষেরা ছিলেন তারা এবং অভিজাত মানুষেরা সকলে মিলে সৈন্যবাহিনীর সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে তৈরি করলেন জুনটা বাহিনী। এই জুনটা বাহিনীর সঙ্গে পর্তুগালও এসে যোগদান করলো। শুরু হলো যে যুদ্ধ, সেটাকে আমরা বলি উপদ্বীপীয় যুদ্ধ। উপদ্বীপীয় যুদ্ধ 1808 সালে শুরু হয়েছিল, 1814 সাল পর্যন্ত এই যুদ্ধ চলেছিল। এই যুদ্ধ ছিল নেপোলিয়নের কাছে একটি দীর্ঘ সূত্রী ক্ষত। এই ক্ষত নেপোলিয়নকে শেষ জীবনে মনে করিয়ে দিয়েছিল, তাই তিনি বলেছিলেন তার সেই বিখ্যাত উক্তি, স্প্যানিশ আলসার রুইন্ড মি, অর্থাৎ এই স্পেনীয় যুদ্ধ আমাকে ধ্বংস করেছে। মার্শাল জোদার নেতৃত্বে স্পেন বাহিনীর কাছে ফরাসি বাহিনী যখন নিজেকে আত্মসমর্পণ করছেন, তখন নেপোলিয়ন স্পেনে উপস্থিত হলেন এবং যুদ্ধ শুরু হলো। কিন্তু ভিক্টোরিয়ার যুদ্ধে তিনি স্পেনবাসীর কাছে পরাজিত হলেন। এই উপদ্বীপীয় যুদ্ধের ফলস্বরূপ আমরা উপদ্বীপীয় যুদ্ধকে পেনিনসুলার ওয়ার হিসেবেও চিহ্নিত করতে পারি। নেপোলিয়নের কাছে এই যুদ্ধ একাধারে যেমন নেপোলিয়নের পতনকে ডেকে এনেছিল, তেমনি ইতিহাসে নেপোলিয়ন যে অপরাজেয় সেই ধারণাও কিন্তু ভুল বলে চিহ্নিত হয়েছিল। নেপোলিয়ন এই যে মহাদেশীয় অবরোধ ব্যবস্থার ফলস্বরূপ তিনি যে বিভিন্ন যুদ্ধে জড়িয়ে পড়ছেন, উপদ্বীপীয় যুদ্ধ, এরপরে আমরা দেখব ধীরে ধীরে অন্যান্য যে রাষ্ট্রগুলির সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ছেন, তার জন্য সম্পূর্ণভাবেই কিন্তু দায়ী ছিলেন নেপোলিয়ন। নেপোলিয়নের এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ছিল দুই মুখ খোলা তলোয়ারের মতো। এক মুখ দিয়ে তিনি চেষ্টা করেছেন ব্রিটেনকে আঘাত করতে, অন্য মুখ দিয়ে তিনি নিজেই কিন্তু সেই তরবারির আঘাতে রক্তাক্ষয়ী একটি সংগ্রামে জড়িয়ে পড়েছিলেন। মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি নেপোলিয়নের কোনো ক্ষতি করেনি? অবশ্যই করেছিল, কারণ নেপোলিয়ন যে ফরাসি সাম্রাজ্য তৈরি করেছিলেন, সেই সাম্রাজ্য তো তাদের জিনিসপত্র নিত্য প্রয়োজনীয় দ্রব্যের জন্য ইংল্যান্ডের ওপরই নির্ভরশীল ছিল এবং ইংল্যান্ড যেহেতু সেই সময় আর্থিক দিক থেকে সম্পূর্ণভাবেই অবরুদ্ধ হয়ে পড়েছে, সুতরাং ফ্রান্সেও কিন্তু নেপোলিয়নের বিরুদ্ধে বিভিন্ন রকম জনগণের যে মতামতকে তিনি উপেক্ষা করেছেন, তার জন্য কিন্তু জনগণ ক্ষিপ্ত হয়ে উঠছে। মহাদেশীয় অবরোধ ব্যবস্থা যেমন নেপোলিয়নের কাছে উপদ্বীপীয় যুদ্ধের ক্ষত বয়ে নিয়ে এসেছিল, তেমনি আবার দেখা যাচ্ছে যে চোরাচালানকারী এবং উপনিবেশগুলি থেকে যখন জিনিসপত্র ইংল্যান্ডের বন্দরে আসছে এবং দেয়া নেওয়া হচ্ছে, তখন কিন্তু নেপোলিয়ন তাদের বাধা সৃষ্টি করতে পারেননি। ফলে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কিন্তু সত্যি সত্যি 1810 খ্রিস্টাব্দের পর ব্যর্থতায় পর্যবেসিত হয়েছিল। এবং অন্য একটি সূত্রে বলা যায় নেপোলিয়ন ব্রিটেনের সঙ্গে তার বণিকদের মানে ফরাসি বণিকদের বাণিজ্যের জন্য লাইসেন্স জোগাড় করে দিয়েছিলেন। তো এই যে তার এই দ্বিচারিতা, এর জন্যই নেপোলিয়নকে বলা যায় যে নেপোলিয়ন মহাদেশীয় অবরোধের দ্বারা নিজের পতনকে ত্বরান্বিত করেছিলেন। এরপরে 1812 খ্রিস্টাব্দে নেপোলিয়ন তিনি রাশিয়া অভিযান করেছিলেন। এর প্রেক্ষাপট কি ছিল? নেপোলিয়ন কেন রাশিয়া অভিযান করেছিলেন? প্রথম পর্বে আমরা জেনেছি যে ফ্রিডল্যান্ডের যুদ্ধে 1807 খ্রিস্টাব্দে নেপোলিয়নের কাছে রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার পরাজিত হবার পর সেখানে যে অপমানজনক টিজিটির সন্ধি স্বাক্ষর করতে হয়েছিল, সেটির বিরুদ্ধে জার নিজে কিন্তু একটা প্রতিহিংসা পরায়ণ মনোভাব রেখেছিলেন।
তিনি বুঝতে পেরেছিলেন সুযোগ পেলে তিনি নেপোলিয়নকে আক্রমণ করবেন। নেপোলিয়ন জোর করে রাশিয়ার ওপর মহাদেশীয় অবরোধ ব্যবস্থা চাপিয়ে দিয়েছিলেন টিলজিটের সন্ধির শর্ত হিসেবে, কিন্তু তিনি এটা ভাবেননি যে এর ভয়ানক পরিণতি কি হতে পারে। নেপোলিয়নের এই ব্যবস্থা রাশিয়া মেনে নেবার পর দেখা যাচ্ছে যে নিত্য প্রয়োজনীয় ব্রিটিশ পণ্যজাত সামগ্রীর অভাবে রাশিয়াতে কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এর পাশাপাশি শ্রমিকদের তাদের দৈনন্দিন মজুরি দেবার মতো ক্ষমতা আর জারের থাকছে না। এছাড়াও বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের তুলনায় বরং অন্যান্য যে দ্রব্য যেগুলো রাশিয়াতে উৎপন্ন হতো সেগুলো কিন্তু রাশিয়ার যে জনগণ ছিল তাদের আকাঙ্ক্ষা বা তারা যে ব্রিটিশ পণ্যের সঙ্গে যে জড়িত ছিল সেটা থেকে তাদেরকে সরিয়ে আসতে বাধ্য করা হচ্ছে। তো রাশিয়া এই কারণেই প্রথম থেকেই লক্ষ্য করছিল যে কিভাবে মহাদেশীয় অবরোধ ব্যবস্থার বিরুদ্ধাচরণ করা যায়। তার পাশাপাশি কিছু রাজনৈতিক ঘটনাও ঘটেছিল। যতই নেপোলিয়ন নিজেকে ইউরোপের রাজনীতির নিয়ন্ত্রক হিসেবে প্রতিষ্ঠা করুক না কেন, আসলে তিনি কিন্তু ধীরে ধীরে সেই আলোকবর্তিকা থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাচ্ছিলেন। আমরা দেখতে পাবো যে যখন রাশিয়ার সাথে তুরস্ক এবং কনস্টান্টিনোপল নিয়ে বিরোধ বাড়ছে, তখন রাশিয়ার জার নেপোলিয়নের সাহায্য চাইছেন, কিন্তু নেপোলিয়ন রাশিয়ার জারকে কোন রকম সাহায্য দিতে প্রস্তুত ছিলেন না। এছাড়াও পরবর্তীকালে যখন রাশিয়া প্রভাবিত ওল্ডেনবার্গ তিনি দখল করলেন মহাদেশীয় অবরোধ ব্যবস্থা না মানার কারণে, সেই সময় রাশিয়া অত্যন্ত বিক্ষুব্ধ হয়ে উঠল নেপোলিয়নের প্রতি। এছাড়াও রাশিয়া ভয় পেয়েছিল যেমন ভাবে অস্ট্রিয়ার গ্যালিশিয়া নেপোলিয়ন দখল করে পোল্যান্ড তৈরি করছেন, গ্র্যান্ড ডাচি অফ ওয়ারসা তৈরি করছেন, ঠিক তেমনি ভাবেই হয়তো একদিন রাশিয়া অধিকৃত পোল্যান্ডও তিনি দখল করে নেবেন। এই জন্য রাশিয়া সেই সময় নেপোলিয়নের অনুমতি চাইলে নেপোলিয়ন কিন্তু কোন রকম স্বীকৃতি দিতে চাননি এবং তিনি নিশ্চুপ থাকেন। নেপোলিয়ন তিনি নিশ্চুপ থাকার অর্থই ছিল যে কোনো মুহূর্তে তিনি পোল্যান্ড দখল করতে পারেন। তো রাশিয়ার এইরকম পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে নেপোলিয়ন হঠাৎ করে গোপনে খবর পেলেন যে রাশিয়া মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ভেঙে দিয়ে ধীরে ধীরে ব্রিটেনের সঙ্গে আবার বাণিজ্যিক সম্পর্ক তৈরি করছে। নেপোলিয়ন সিদ্ধান্ত নিলেন রাশিয়া আক্রমণ করবেন। 1812 খ্রিস্টাব্দে নেপোলিয়ন রাশিয়া আক্রমণ করলেন। যে সময় তিনি রাশিয়া আক্রমণ করছেন সেই সময় প্রায় 20টি দেশ থেকে তিনি 6,80,000 সৈন্য নিলেন। এই সৈন্য বাহিনীকে বলা হয় গ্র্যান্ড আর্মি। 6,80,000 সৈন্যের মধ্যে বেশিরভাগই ছিল ভাড়াটে সৈন্য এবং যুদ্ধে অদক্ষ। তারা কৃষি প্রধান অঞ্চল থেকে এসেছিল, ফলে তারা যুদ্ধ খুব একটা জানতো না, শুধু অর্থের লোভে তারা সেনাবাহিনীতে যোগদান করেছিল। রাশিয়া, অস্ট্রিয়া, হল্যান্ড, সুইজারল্যান্ড বিভিন্ন দেশ থেকে এই সেনাবাহিনী নেপোলিয়নের সঙ্গে গ্র্যান্ড আর্মি হিসেবে রাশিয়া অভিযান শুরু করলো। নেপোলিয়ন যখন রাশিয়াতে পৌঁছলেন তার কয়েকদিন আগেই রাশিয়ার সেনাবাহিনী তারা যোগাযোগের মাধ্যম হিসেবে যে সেতু রাস্তাঘাট ছিল সেগুলিকে সব ধ্বংস করে দিয়ে গেছিলেন। নেপোলিয়ন যতই রাজধানী মস্কোর দিকে অগ্রসর হতে থাকলেন ততই তিনি লক্ষ্য করলেন যে রুশ কৃষকরা তারা শস্যক্ষেত্র জ্বালিয়ে দিয়ে জলে বিষ মিশিয়ে দিয়ে ক্রমশ পিছু হটে গেছে। এই যে পিছু হটে যাওয়া রাশিয়ার, সেটা কিন্তু রাশিয়ার রুশ জনগণ ভালো চোখে মেনে নিল না। তারা রাশিয়ার জারকে বাধ্য করলো যে নেপোলিয়নের সঙ্গে যুদ্ধ করার জন্য। রাশিয়ান সেনাপতি কুটুজভ বা কুটুজর্ভের হাতে আলেকজান্ডার তিনি দায়িত্ব দিলেন নেপোলিয়নের সঙ্গে যুদ্ধ করার। এই সময় যে নীতিটি তিনি গ্রহণ করেছিলেন কুটুজভ, যার জন্য তাকে স্মরণ করে রাখবো, সেই নীতিটি হচ্ছে পোড়ামাটি নীতি। পোড়ামাটি নীতিতে যতই নেপোলিয়ন রাজধানী মস্কোর কাছাকাছি আসতে লাগলেন ততই দেখতে পেলেন যে চারদিক পুড়িয়ে ছারখার করে রুশ জনগণ আরো পিছিয়ে গেছে। মাত্র 6,80,000 সৈন্যের প্রতিপক্ষ হিসেবে 2 লক্ষ সৈন্য জার কুটুজভকে দিয়েছিলেন,
কিন্তু কুতুজভ তার বুদ্ধিমত্তার দ্বারা এবং সমরকুশলতার দ্বারা কিন্তু শেষ পর্যন্ত নেপোলিয়নকে বাধ্য করলেন রাশিয়ার অভ্যন্তরে প্রবেশ করতে। রাশিয়ার অভ্যন্তরে যখন তিনি ধীরে ধীরে মস্কোতে পৌঁছলেন, সেই সময় খাদ্যাভাবে জলাভাবে নেপোলিয়নের সৈন্যদের অবস্থা হয়ে উঠেছিল খুবই মলিন, এবং নেপোলিয়ন বুঝতে পেরেছিলেন যে এইভাবে যুদ্ধ করা সম্ভব নয়। এবং এই সময় কিন্তু প্রকৃতিও নেপোলিয়নের পাশে ছিল না, প্রকৃতিও নেপোলিয়নকে সাহায্য করেনি। প্রায় 40 বছরের আবহাওয়াকে ভেঙে দিয়ে 6 সপ্তাহ আগেই রাশিয়াতে শীত উপস্থিত হলো, প্রচন্ড শীত, তার সঙ্গে টাইফাস জ্বর, তার সঙ্গে খাদ্য এবং জলের অভাব। নেপোলিয়নের গ্র্যান্ড আর্মির অর্ধেক সৈন্য সেখানেই মারা গেল। যদিও বড়দিনের যুদ্ধে নেপোলিয়নের গ্র্যান্ড আর্মি রাশিয়াকে পরাজিত করেছিল, কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যতই নেপোলিয়ন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন মস্কোর দিকে, আমরা যদি ম্যাপে একবার ভালো করে দেখে নিই তাহলে দেখবো যে নেপোলিয়ন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন মস্কোর দিকে। এবং মস্কোতে পৌঁছানোর পর যখন নেপোলিয়নের সেনাবাহিনীর মধ্যে সেই মনের জোর, মানসিকতা, যুদ্ধ করার বল হারিয়ে গেছিল, সেই সময় নেপোলিয়ন খবর পেলেন যে ফ্রান্সে রটে গেছে যে তিনি মারা গেছেন। এই খবর পেয়ে এবং ফ্রান্সের সিংহাসন একজন উগ্র রাষ্ট্রনৈতিক ক্ষমতার অধিকারী ব্যক্তি দখল করতে পারেন এই মনে করে নেপোলিয়ন পিছিয়ে আসার সিদ্ধান্ত নেন। এবং যখন তিনি ফ্রান্সে আবার ফিরে যাবার প্রস্তুতি নিচ্ছেন, সেই সময় কসাক বাহিনী, রুশ কসাক বাহিনী কুতুজভের নেতৃত্বে ঝাঁপিয়ে পড়ে নেপোলিয়নের গ্র্যান্ড আর্মির ওপর। 6,30,000 সৈন্য মারা যায়। মাত্র 50,000 সৈন্য নিয়ে ক্লান্ত বিধ্বস্ত নেপোলিয়ন ফ্রান্সে পৌঁছান। নেপোলিয়নের রাশিয়া অভিযান প্রমাণ করে যে নেপোলিয়ন অপরাজেয় নয়। এর আগে আমরা দেখেছি যে নেপোলিয়ন জলপথে যেমন ব্রিটেন অধিকার করতে পারেননি, স্থলপথে রাশিয়াও কিন্তু তার হস্তচ্যুত হলো। রাশিয়ার পরাজয় নেপোলিয়নকে হতোদ্যম করে দিল। নেপোলিয়ন বুঝতে পারলেন যে তিনি পৌঁছে গেছেন একদম খাদের সীমানায়। নেপোলিয়ন যে রাজ্য গঠন করেছিলেন, দেখা যাচ্ছে যে সেই রাজ্য গঠনের মাধ্যমে সেখানেও কিন্তু কিছু জাতীয়তাবাদী প্রতিক্রিয়া সৃষ্টি হলো। যে রাজ্যগুলিকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন, সেখানে ধীরে ধীরে নেপোলিয়নের একনায়কতন্ত্রের বিরুদ্ধে গর্জন করে উঠল সাধারণ মানুষ। তারা স্বপ্ন দেখতে লাগলো যে তারাও সেখানে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে প্রতিষ্ঠা করবে নবনির্মিত সাম্রাজ্য। এর জন্য পর্তুগাল, স্পেন যখন নেপোলিয়নের সঙ্গে যুদ্ধে রয়েছে 1808 থেকে 1814 পর্যন্ত, 1812 খ্রিস্টাব্দে রাশিয়া অভিযানে নেপোলিয়নের পরাজয় ঘটে গেছে, নেপোলিয়ন সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে উঠেছে। সেই সময় কিন্তু নেপোলিয়ন অধিকৃত অঞ্চলগুলি থেকেও ধীরে ধীরে নেপোলিয়নের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠতে থাকে। আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে ইটালি, জার্মানি, রাশিয়া এবং যে অস্ট্রিয়া প্রমুখ যে বিভিন্ন যে দেশগুলির ওপর নেপোলিয়নের এতদিনের আধিপত্য ছিল, সেগুলো আস্তে আস্তে কিন্তু নেপোলিয়নের এই যে একনায়কতন্ত্র স্বৈরাচারের বিরুদ্ধাচরণ শুরু করেছে। 1813 খ্রিস্টাব্দে যেহেতু নেপোলিয়ন ততদিনে রাশিয়ার বিরুদ্ধে পরাজিত হয়েছে, সুতরাং 1813 খ্রিস্টাব্দে ইংল্যান্ড, ফ্রান্স কে বাদ দিয়ে রাশিয়া এবং অস্ট্রিয়া একটি চতুর্থ রাষ্ট্রজোট গঠন করেছিল। এই চতুর্থ রাষ্ট্রজোট গঠনের পর তারা নেপোলিয়নের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হয়। মনে রাখতে হবে ব্রিটেন কিন্তু এখনো এই যুদ্ধে অবতীর্ণ হয়নি। তারা ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয় এবং জাতিসমূহের যুদ্ধে 1813 খ্রিস্টাব্দে, এটাকে আমরা লাইপজিগের যুদ্ধ বলতে পারি, সেখানে নেপোলিয়নের পতন ঘটে। এই লাইপজিগের যুদ্ধ নেপোলিয়নের সাম্রাজ্যের শেষ সীমানা বলতে পারি আমরা, কারণ এরপর নেপোলিয়ন আর কিন্তু
তার সেই যে একনায়কতন্ত্র যে আলোকবর্তিকা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, সেখান থেকে এবার তার পতন সুনিশ্চিত হচ্ছে। তার যে প্রবল উচ্চাশা, স্বৈরাচারী মনোভাব, তার যে সীমাহীন আশা, রাজা হিসেবে তার একনায়কতন্ত্র, সবই ব্যর্থতায় পর্যবেসিত হচ্ছে। তো এই যে চতুর্থ রাষ্ট্রজোট গঠন হলো, সেই রাষ্ট্রজোটে জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত। সেই 1813 খ্রিস্টাব্দে সেই যুদ্ধে নেপোলিয়ন পরাজিত হলেন। এর ফলশ্রুতি হিসেবে জাতিসমূহের যুদ্ধের পর নেপোলিয়নকে একটি সন্ধি করা হয়েছিল নেপোলিয়নের সঙ্গে। সেই সন্ধিটার নাম হচ্ছে ফন্টেনব্লু সন্ধি। সেখানে নেপোলিয়নকে বলা হয়েছিল, একটি বলা যায় যে তাকে একটি প্রতিশ্রুতি, তার কাছ থেকে একটি প্রতিশ্রুতি আদায়ের চেষ্টা করা হয়েছিল, এবং সেখানে বলা হয়েছিল যে নেপোলিয়ন যদি শুধুমাত্র ফ্রান্সেরই রাজা হিসেবে থাকেন, তাহলে চতুর্থ শক্তিজোট তাকে মেনে নেবে। কিন্তু নেপোলিয়ন সেই চুক্তি মানতে অস্বীকার করেন। ফলস্বরূপ 1814 খ্রিস্টাব্দের 4 মে নেপোলিয়নকে এলবা দ্বীপে নির্বাসন দেওয়া হয়। এলবা দ্বীপ ছিল নেপোলিয়নের যে জন্মস্থান তার খুব কাছে, অর্থাৎ কর্সিকা দ্বীপের যে জন্মস্থান তার ঠিক কাছে, এবং সেখান থেকেও তিনি কিন্তু 1815 খ্রিস্টাব্দে তার নির্বাসন শেষ হলে তিনি পুনরায় ফ্রান্সে ফিরে এলেন। ফিরে আসার পর মনে রাখতে হবে, এর আগে পেনিনসুলার যুদ্ধে তিনি পরাজিত হচ্ছেন, জাতিসমূহের যুদ্ধে পরাজিত হচ্ছেন, রাশিয়া আক্রমণ করছেন, সেখানেও তিনি পরাজিত হচ্ছেন। অর্থাৎ তার সামরিক ক্ষমতা কিন্তু নিঃশেষ হয়ে গেছে। এবং মজার কথা হচ্ছে যে নেপোলিয়নের যে সামরিক কুশলতা ছিল, যে ঝটিকা আক্রমণ করে সেই দেশটা দখল করা, সেই যে রণনীতি, সেগুলো কিন্তু তার যে প্রতিপক্ষ দেশগুলি সেগুলো তারা অবলম্বন করে নেপোলিয়নের বিরুদ্ধে সেগুলো তারা প্রয়োগ করেছে। এলবা দ্বীপে নির্বাসন সেরে 1815 খ্রিস্টাব্দের 20 মার্চ নেপোলিয়ন আবার ফ্রান্সের প্যারিসে ফিরে এলেন। সেখানে তার যে সৈন্যদল ছিল তারা কিন্তু এসে নেপোলিয়নের সঙ্গে যোগ দেয়। ইতিমধ্যে জাতিসমূহের যুদ্ধে নেপোলিয়নের পরাজয়ের পর অষ্টাদশ লুই, পূর্ব রাজা অষ্টাদশ লুইকে এনে চতুর্থ শক্তিজোট তাকে ফ্রান্সের সিংহাসনে বসিয়েছেন। কিন্তু তিনি যে খবর পেলেন প্যারিস অব্দি নেপোলিয়ন পৌঁছে গেছেন এবং তার যে ফরাসি সৈন্যবাহিনী গিয়ে পুনরায় নেপোলিয়নের সঙ্গে যোগ দিয়েছেন, তিনি সিংহাসন ছেড়ে পালিয়ে গেলেন। নেপোলিয়ন এসে অধিকার করলেন তার সেই ছেড়ে আসা সিংহাসন। 1815 খ্রিস্টাব্দের 20 মার্চ থেকে 1815 খ্রিস্টাব্দের 29 জুন পর্যন্ত তিনি এই সিংহাসন অধিকার করেছিলেন। এই সময়কালটাকে বলা হয় 100 দিনের রাজত্ব। এই সময়কালে নেপোলিয়ন পুনরায় তার ক্ষমতা বিস্তার করতে উদ্যোগী হন। কিন্তু নেপোলিয়নের পুনরায় ফিরে আসা ইউরোপের বাকি দেশগুলি কোনো মতেই মেনে নেয়নি। তারা নেপোলিয়নের বিরুদ্ধে আবার জোটবদ্ধ হবার জন্য প্রস্তুত হয় এবং তারা সিদ্ধান্ত নেয় যতদিন না নেপোলিয়নকে পরাজিত করতে পারছেন তারা ঐক্যবদ্ধ থাকবেন এবং তাদের সকল বৈরিতা থেকে, শত্রুতা থেকে মুক্ত হবেন। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যখন 1815 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করছেন, সেই সময় নেপোলিয়নের বিরুদ্ধে যে চতুর্থ শক্তি জোট ছিল তার অন্যতম দেশ ছিল প্রাশিয়া। সেই প্রাশিয়ার রাজা তৃতীয় ফ্রেডরিক, তার সেনাপতি ব্লুকার এবং অন্যতম দেশ ছিল ইংল্যান্ড, তার সেনাপতি ডিউক অফ ওয়েলিংটনকে পাঠালেন নেপোলিয়নের সঙ্গে যুদ্ধ করতে। নেপোলিয়নের শেষ যুদ্ধ ওয়াটারলুর যুদ্ধ। ওয়াটারলুর যুদ্ধে একটু আগে যেটা বললাম, নেপোলিয়নের যে রণনীতি ছিল, এই ব্লুকার এবং ওয়েলিংটন কিন্তু সেই নীতি প্রয়োগ করলেন নেপোলিয়নের বিরুদ্ধে। নেপোলিয়ন পরাজিত হলেন। শুধু পরাজিত হলেন তাই নয়, তার যে সমর কুশলতা সেটি কিন্তু ব্যর্থতায় পর্যবেসিত হলো এবং 1815 খ্রিস্টাব্দের পর 16 অক্টোবর তাকে নির্বাসন দেওয়া হলো সেন্ট হেলেনা দ্বীপে, প্রায় ফ্রান্স থেকে 5,500 কিলোমিটার দূরে। আমরা দেখতে পাচ্ছি আফ্রিকা মহাদেশ এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যস্থলে অবস্থিত
এই ক্ষুদ্র বদ্বীপে তাকে নির্বাসনে পাঠানো হয় এবং নির্বাসনে থাকাকালীনই মাত্র 52 বছর বয়সে 1821 খ্রিস্টাব্দে নেপোলিয়ন অন্ত্রের ক্যান্সারে মারা যান। শেষ হয় নেপোলিয়নীয় যুগ। আবার ফ্রান্সে সিংহাসনে বসেন বুর্বো রাজা অষ্টাদশ লুই। ফ্রান্সে আবার পুনরায় রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এবার আমরা দেখিনি এই অধ্যায় থেকে তোমরা কি কি প্রশ্ন অনুশীলন করবে। প্রথম প্রশ্ন, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলতে কি বোঝো? এই ব্যবস্থা কিভাবে নেপোলিয়নের পতন ত্বরান্বিত করেছিল? দ্বিতীয় প্রশ্ন, টিকা লেখো, শতদিবসের রাজত্ব এবং ওয়াটারলুর যুদ্ধ। তৃতীয় প্রশ্ন, আইবেরীয় উপদ্বীপীয় রাষ্ট্রগুলোর সঙ্গে নেপোলিয়ন কেন যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন? এই যুদ্ধ ইউরোপের রাজনীতিকে কিভাবে প্রভাবিত করে? এবং চতুর্থ প্রশ্ন, নেপোলিয়নের রাশিয়া আক্রমণের কাহিনী বিবৃত করো। তোমরা অবশ্যই, প্রিয় ছাত্রছাত্রী আমার, তারা অবশ্যই অনুশীলন করবে এবং এর পাশাপাশি সুস্থ থাকবে, ভালো থাকবে এবং মনে রাখবে যে যতই ক্ষমতাশালী হোক না কেন, সে যখন তার ক্ষমতাকে পেরিয়ে গিয়ে তার উচ্চাশার উপর ভিত্তি করে তার রাষ্ট্র প্রতিষ্ঠা করে এবং একনায়কতন্ত্র তৈরি করে, তার পতন অবশ্যম্ভাবী। তবু আমরা আজও নেপোলিয়নকে মনে রেখেছি, তার পর নেপোলিয়নকে মনে রেখেছি, তার জনকল্যাণমূলক কিছু কার্যাবলীকে মনে রেখেছি। তো নেপোলিয়ন এইভাবেই স্মরণীয় হয়ে থাকুক এবং অবশ্যই মনে রাখবো যে নেপোলিয়ন অসম্ভব বলে কোনো শব্দকে বিশ্বাস করতেন না। তোমরা প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এখানেই শেষ করছি। নমস্কার।